২০০১ সালের এপ্রিলেও পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে বাংলাদেশের পুরনো সীমান্ত বিবাদ তেজ পেয়েছিল। ছোটখাটো সীমান্ত যুদ্ধ সংগঠিত হয় তিনবার, আর তিনবারই বিডিআর সৈনিকদের কাছে পরাজিত হয় ভারতের বিএসএফ। প্রতিটি পরাজয়ের পর শুরু হতো প্রতিশোধের নতুন পরিকল্পনা। বড়াইবাড়িতে রক্তক্ষয়ী সংঘর্ষও ছিল ভারতীয় বাহিনীর পূর্ব পরাজয়ের প্রতিশোধের অংশ। বড়াইবাড়ি যুদ্ধ ছিল ভারতের বিএসএফ এর জন্য ভয়ানক এক কালো অধ্যায়। সেদিন হাজারেরও বেশি সৈনিক মাত্র ৮ জন বিডিআরের কাছে পরাজয় বরণ করে। কয়েক ঘন্টায় অসংখ্য সৈনিক প্রাণ হারায়। অবশেষে প্রাণ ভয়ে পালাতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। এই পরাজয়ের প্রতিশোধ ভয়ানক এক কালো অধ্যায় হয়ে পিলখানা রূপে ফিরে আসে বাংলাদেশে। ভোরের তীব্র অন্ধকারে ভারতের বিএসএফ বাহিনী ঢুকে পড়ে বাংলাদেশের সীমান্তে। উদ্দেশ্য কুড়িগ্রামের রৌমারীতে অবস্থিত বিডিআর ঘাঁটিতে হামলা। তখন বড়াইবাড়ির সেই ঘাঁটিতে ছিল মাত্র ৮ জন বিডিআর কর্মকর্তা। অথচ ১৬ই এপ্রিল ভারত থেকে এসেছিল ৩ প্লাটুন ক্যাটস আই কমান্ডো এবং ২০০-র বেশি অতিরিক্ত বিএসএফ। ঘাতকেরা গোপনে অবস্থান নেয় মাইনকারচর ক্যাম্পের আশেপাশে। রাতে আসে আরও প্রায় ৪০০ সদস্যের যৌথ বাহিনী। তারা ধানক্ষেতের মাঝ দিয়ে ঢুকে পড়ে বড়াইবাড়ির সীমানায়। সন ২০০১, মাস এপ্রিল, তারিখ ১৮ এবং দিনটি ছিল বুধবার। স্থান কুড়িগ্রামের রৌমারীর বড়াইবাড়ি সীমান্ত। বাংলাদেশ ভারত সীমান্তের লাগোয়া এই গ্রামটিতে হানা দেয় বিএসএফ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর কয়েক শত সেনা ভোর ৩:৩০টায় বড়াইবাড়ি বিডিআর ক্যাম্প দখলের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশ করে। ধান খেতে পানি দিতে আসা এক যুবক দেখতে পায় ১০৬৭/৩ পিলার অতিক্রম করে শতাধিক বিএসএফ সৈন্য সশস্ত্র অবস্থায় ধান ক্ষেতের উপর দিয়ে এগিয়ে আসছে। বিডিআর ক্যাম্প কিধার হ্যায়? যুবকের কাছে হিন্দিতে জিজ্ঞেস করলো ক্যাম্পের পথ। বুদ্ধিমান সাহসী যুবক সাইফুল ইসলাম লালের বুঝতে দেরি হলো না অবৈধভাবে বাংলাদেশ ভূখণ্ডে প্রবেশ করা সৈন্যদের উদ্দেশ্যটা আসলে কি। তাই তাদের ভুল রাস্তায় পাঠিয়ে কালক্ষেপণ না করে সাইফুল ইসলাম লাল ছুটে গেল বিডিআর ক্যাম্পের দিকে। ক্যাম্পে গিয়ে দেখতে পেলেন মাত্র ৮ জন বিডিআর জওয়ান সেখানে অবস্থান করছেন। তারা লাল মিয়ার কাছে ভারতীয় বাহিনীর অবৈধ প্রবেশের কথা জানতে পেরে তাৎক্ষণিকভাবে প্রতিরোধ গড়ে তোলে। খুব বেশি সময় পাওয়া যায়নি, কারণ লাল মিয়ার দেখিয়ে দেওয়া ভুয়া লোকেশনে গিয়ে কিছুক্ষণের মধ্যেই ভারতীয় বাহিনী বিডিআর ক্যাম্পের দিকে ফিরে আসে। শুরু হয় ভয়াবহ গোলাগুলি, যার শব্দে দিক বিদিক ছুটতে থাকে গ্রামবাসীরা। এদিকে সংখ্যায় মাত্র কয়েকজন হয়েও দেশের মাটি রক্ষার্থে বাংলাদেশের বীর সৈনিকরা হাজারো ভারতীয় সৈনিকদের মোকাবেলায় পিছপা হয়নি। ৮ বিডিআর জওয়ানের সাথে যোগ দেয় লাল মিয়া সহ গ্রামের আরও ২ যুবক, যারা আবার ছিল আনসারের ট্রেনিং প্রাপ্ত। প্রচণ্ড গোলাগুলিতে প্রকম্পিত হয়ে ওঠে বড়াইবাড়ি গ্রাম ও তার আশপাশের এলাকা। ভারতীয় সেনা সদস্যরা মাইনকারচর এলাকার বিভিন্ন বাংকারে অবস্থান নিয়েছিল। প্রস্তুত রেখেছিল মর্টার, কামান, মেশিনগান ও সাজোয়াজান। এদিকে বাংলাদেশ সীমান্তে পর্যবেক্ষণ টাওয়ার না থাকায় বড়াইবাড়ি ক্যাম্পের বিডিআর সদস্যরা বিএসএফ এর আক্রমণের প্রস্তুতি আগে থেকে বুঝতে পারেনি। তবুও প্রতিরোধ গড়েছিল তারা। মাতৃভূমির জন্য রেখেছিল অসামান্য অবদান। দুপক্ষের গোলাগুলি চলে লম্বা সময়। সেদিনের উত্তপ্ত ভোর থেকে বিকাল পর্যন্ত গোলাগুলি থামেনি। দুপুরে সাময়িক বিরতি দিয়ে রাতে আবারও শুরু হয় লড়াই। বিডিআর ও গ্রামবাসীর প্রতিরোধে বিভ্রান্ত বিএসএফ এর শতাধিক সদস্য চারদিক থেকে আগুনে জড়িয়ে পড়ে। ভূগর্ভস্থ ঘাঁটি গড়ে নেওয়া ৮ জন বিডিআর জওয়ান চারপাশ থেকে এলোমেলো গুলি ছুড়ে প্রতিপক্ষকে হতভম্ব করে দেয়। অন্যদিকে গ্রামবাসীরাও এগিয়ে আসে এবং প্রতিরোধ গড়ে তোলে, যাদের মধ্যে প্রায় ১০ থেকে ১২ জন আবার ছিলেন আনসারের প্রশিক্ষণপ্রাপ্ত। এরই মধ্যে আশপাশের আরও ২টি বিডিআর ক্যাম্প থেকে প্রায় ২০ জন বিডিআর সেনা বড়াইবাড়িতে আসেন। তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে। বড়াইবাড়িতে যখন চলছিল তীব্র সংঘর্ষ, ঠিক তখন ঢাকায় তৎকালীন বিডিআর বা বর্তমান বিজিবি সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও কিছু বিডিআর সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে। ১৮ই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে ১৯শে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে চলতে থাকে গোলাগুলি। ঘর্ষণের ধোঁয়ায় ঢেকে যায় রাত। ১৮ তারিখ বিকেল থেকে দ্বিতীয় দিন ভোর পর্যন্ত চলে অদম্য রহস্যময় এই যুদ্ধ। অনেক সৈন্যের প্রাণ হারানোর পর আত্মসমর্পণ করে পিছু হটতে থাকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। প্রাণ নিয়ে বাংলাদেশের সীমান্ত ত্যাগ করার পর দেখা গেল বড়াইবাড়ি ক্যাম্পের আশেপাশে ও ধানের ক্ষেতে ভারতীয় সৈন্যদের মৃতদেহ পড়ে আছে। ১৬ জন ভারতীয় সেনার মৃতদেহ বাংলাদেশে ফেলে পালিয়ে গেছে বিএসএফ। সাইফুল ইসলাম লাল সাংবাদিকদের জানিয়েছেন, ভারতীয় বাহিনীর অনেক মৃতদেহ তারা যাওয়ার সময় নিয়ে গেছে। শুধুমাত্র ফেলে যাওয়া বডির সংখ্যাই ১৬। তার মানে মৃতের সংখ্যা আরও অনেক বেশি। এই সংঘর্ষে বাংলাদেশের ২ জন বীর সৈনিক ও ১ জন গ্রামবাসী শহীদ হয়েছিলেন। একটি প্রশ্ন বাংলাদেশের মানুষের মনে সবসময়ই কড়া নাড়ে, কেন হয়েছিল বড়াইবাড়ির যুদ্ধ? ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের পর অরণ্য বেষ্টিত পাহাড়ি এলাকা পাদুয়ার মুক্তি বাহিনীর ক্যাম্প সহ ২৩০ একর ভূমি বিএসএফ অপদখল করে নেয়।
ক্যাম্পের আশেপাশে বাংলাদেশের জনগণের বসবাস ছিল। 1972 সাল থেকে 2001 সাল পর্যন্ত বিএসএফ সদস্যরা এই ক্যাম্প দখলে রেখে আশেপাশের বাংলাদেশিদের উপর নির্যাতন চালিয়ে আসছিল। সীমান্ত লাইন থেকে অনেক ভিতরে অবস্থিত বিএসএফের এই ক্যাম্পটি প্রত্যাহারের জন্য একাধিকবার আলোচনা হয়েছিল। বিএসএফ পাদুয়া ক্যাম্পের অবস্থান বাংলাদেশের অভ্যন্তরে এই কথা স্বীকার করলেও নানা অজুহাতে ক্যাম্পটি সরিয়ে নিতে গড়িমসি করছিল। উল্টো 1999 সালের মাঝামাঝি সিলেট সীমান্তের লাতু এলাকা থেকে কয়েকজন বিডিআর সদস্যকে বিএসএফ ধরে নিয়ে যায়। আবার সীমান্ত আইন লঙ্ঘন করে জিরো লাইন থেকে 30 মিটার দূরে নো ম্যানস ল্যান্ডে রাস্তা নির্মাণ করে। এরই পরিপ্রেক্ষিতে বিডিআর 15 এপ্রিল 2001 রাতে পাদুয়া গ্রাম পুনরুদ্ধার করে এবং সেখানে 3টি ক্যাম্প স্থাপন করে তাদের অবস্থান সুদৃঢ় করে। তার ঠিক 3 দিনের মধ্যে বড়াইবাড়িতে প্রতিশোধমূলক অপারেশন চালায় বিএসএফ। বাংলাদেশের বিডিআরের সাথে ভারতের বিএসএফ এর এমন ভয়াবহ রক্তক্ষয়ী সংঘর্ষ ইতিহাসে আর কখনো ঘটেনি। বিডিআর জওয়ান সহ বাংলাদেশের শহীদ হয়েছে 3 জন। এদিকে ধারণা করা হয় বিএসএফ এর সদস্য মারা গেছে আনুমানিক 200-র কাছাকাছি। নিজেদের 16 সদস্যের মৃতদেহ ফেলে রেখেই পরাজয় বরণ করে পালিয়েছিল ভারতের সীমান্তরক্ষী বাহিনী। কয়েক শত বিএসএফ এর অত্যাধুনিক অস্ত্রের সামনে বীরের মতো লড়াই করে দেশের মানুষের জানমাল এবং দেশের ভূখণ্ডকে রক্ষা করেছে গুটি কয়েক বিডিআর ও সাধারণ গ্রামবাসী। এই জাতি যে বীরের জাতি তা প্রমাণ করতে বড়াইবাড়ির ঘটনাই যথেষ্ট। এই জাতি যে বীরের জাতি তা প্রমাণ করতে 24-এর আন্দোলনই যথেষ্ট। এই জাতি যে অকুতভয় তার প্রমাণ তারা রেখেছে বারবার। তবে এই বীরত্বের জন্য বাংলাদেশের বীর সন্তানেরা কোনো পুরস্কার পায়নি, বরং পেয়েছে তিরস্কার। শহীদেরা পায়নি কোনো রাষ্ট্রীয় মর্যাদা। তৎকালীন বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল আলম ফজলুর রহমান সাংবাদিকদের বলেছিলেন, বিনা কারণে রৌমারী সীমান্তে বিএসএফ এর গুলিবর্ষণ, প্রাণহানি ও গ্রামে লুটপাটের জন্য ভারতকে ক্ষমা চাইতে হবে এবং ক্ষতিপূরণ দিতে হবে। কিন্তু 22 এপ্রিল দিবাগত রাতে ভারতের প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর সাথে তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আধা ঘন্টা ব্যাপী টেলিফোন সংলাপ করেন। এই সময়ে শেখ হাসিনা অন্তত 3 বার ভারতীয় প্রধানমন্ত্রীর কাছে বাংলাদেশের বিডিআরের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য দুঃখ প্রকাশ করেছিলেন। সে সময় দেশ জুড়ে প্রশ্ন উঠেছিল, সরকার প্রধান বিডিআরের দেশপ্রেমে অখুশি কেন? ভারতীয় মিডিয়া তখন শেখ হাসিনার ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখতে বিডিআরকে নিয়ে বিষোদ্গার করতে শুরু করে। বিডিআর প্রধান মেজর জেনারেল ফজলুর রহমানের ভাষ্যমতে তার দৃঢ় বিশ্বাস ছিল রাষ্ট্রপ্রধান তার পক্ষে থাকবে এবং সেই প্রত্যয়েই তিনি এগিয়েছিলেন। এদিকে ভারতের সাইড থেকে বিষয়টি হজম করার চেষ্টা করলেও প্রচার মাধ্যম ও বিরোধী দলের চাপে পড়ে লজ্জাজনক এই পরাজয় নিয়ে সোচ্চার হয় তারা। ঘটনাটি ভারত ও তার বিশাল সামরিক বাহিনীর সম্মানের উপর ছিল কঠিন এক চপেটাঘাত। প্রথমে বাংলাদেশের ভূমি দখলে আসা 70 জন বিএসএফ বাধ্য হয়ে বিডিআরের কাছে আত্মসমর্পণ করে ভারতে ফিরে যায়। এই অপমানের প্রতিশোধ নিতে অস্ত্রসজ্জিত হাজার সৈন্যের বাহিনী বড়াইবাড়ি এসে শত শত সৈন্য হারিয়ে শোচনীয় পরাজয় নিয়ে আবারও দেশে ফেরে। স্বভাবতই ভারত ক্ষিপ্ত হয় বাংলাদেশের উপর, আর এই ক্ষোভের বিষয়টি আওয়ামী লীগ সরকারকে উদ্বিগ্ন করে তোলে। আওয়ামী সরকারের একটি মহল বিডিআরের ভূমিকায় অত্যন্ত ক্ষুব্ধ হয়। ভারতের হাত থেকে পাদুয়া দখলমুক্ত করার পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অঞ্চলটি আবারও ছেড়ে দেওয়ার নির্দেশ আসে, যা সিলেট সহ সারা দেশের মানুষের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। বীর যোদ্ধাদের বীরত্বে নাখোশ ছিল সরকার প্রধান। সম্ভবত সে কারণে শহীদরা রাষ্ট্রীয় মর্যাদা পায়নি। বীর যোদ্ধারা বীরত্বের জন্য পুরস্কৃত না হয়ে বরং হয়েছে বদলি, যেতে হয়েছিল বাধ্যতামূলক অবসরে। তৎকালীন সরকার শহীদ সিপাহীদের জাতীয় মর্যাদায় দাফন ও পুরস্কৃত করা তো দূরের বিষয়, সরকারের একজন মন্ত্রীও রৌমারী পরিদর্শনে যাননি দীর্ঘদিন। এমনকি এ সময় বিডিআর প্রধান সহ বড়াইবাড়ির বীর জওয়ানদের বদলি করা হয়। এই যেন দেশপ্রেম ও বীরত্বের শাস্তির এক অনন্য উদাহরণ। 7-8 বছর পেরিয়ে গেল। সন 2009, তারিখ ফেব্রুয়ারির 25 ও 26। ঢাকার পিলখানায় সংগঠিত হয় বিডিআর বিদ্রোহ নামের নৃশংস এক কালো অধ্যায়। 57 জন সেনা কর্মকর্তা সহ মোট 74 জনের প্রাণহানি হয়েছিল সেদিন। ভয়াবহ এই হত্যাকাণ্ডের সঠিক কারণ দেশের মানুষের আজও অজানা। সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়া সেই হত্যাযজ্ঞে ভারতের ও তৎকালীন প্রধানমন্ত্রীর জড়িত থাকার পাহাড় সম অভিযোগ রয়েছে। ভারত নিয়েছিল বড়াইবাড়ির প্রতিশোধ, আর তৎকালীন প্রধানমন্ত্রী প্রশস্ত করেছিলেন দীর্ঘস্থায়ী ক্ষমতার পথ। দেশপ্রেমের প্রতিদান মাঝে মাঝেই নিদারুণ কষ্টের হয়। বাংলাদেশের বীর সীমান্তরক্ষী বাহিনী যেমন দেশের জন্য বীরত্বের সাথে লড়াই করেও পায়নি শহীদের মর্যাদা, পায়নি বীরত্বের জন্য পুরস্কার, বরং হয়েছে লাঞ্ছিত ও হারিয়েছে চাকরি, তেমনি ভারত তাদের পরাজিত জওয়ানদের মৃতদেহ গ্রহণে জানিয়েছিল অস্বীকৃতি। দেশের জন্য লড়াই করা সৈনিকদের কাজ শুধু দিয়ে যাওয়া, পাওয়ার যেন কিছুই নেই।
দেশ থেকে তারাই সবকিছু পায় যারা দেশকে কিছুই না দিয়ে শুধু দেশের অর্থ বিদেশে পাচার করে সম্পদের পাহাড় গড়ে। দেশপ্রেমিক হওয়া কিংবা বীর সৈনিক হওয়ার চেয়ে লুটেরা রাজনীতিবিদ হওয়া অনেক বেশি লাভজনক। দিতে হয় না কিছুই, পাওয়া যায় অঢেল সম্পদ ও বিলাসবহুল জীবন। দেশপ্রেমিক সৈনিকদের সন্তানরা পায় হারানোর যন্ত্রণা। পক্ষান্তরে ঝানু রাজনীতিবিদদের সন্তানরা পড়াশোনা করে বিদেশে, থাকে বিলাসবহুল বাড়িতে, চালায় কোটি টাকার গাড়ি। আজকের জন্য এ পর্যন্তই। অন্য কোনো টপিকে কথা হবে অন্যদিন।